নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রিমি, আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। অনেক দিন পর আবারও চলে আসলাম। কিছু ব্যক্তিগত কারণে এতদিন ধরে কোনো গল্প দিতে পারিনি। আশা করছি এখন আবার সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। আজকে যে গল্পটি বলবো, গল্পটির নাম হচ্ছে তুষারচিতায়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। গল্পটি লিখেছেন দেবকুমার বসু। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, তুষারচিতায়। রবিবার সকালেও একটু বেলা পর্যন্ত শুয়ে থাকার উপায় নেই। মেয়ে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাকে নিয়ে 8টার মধ্যে টালিগঞ্জে পৌঁছে দিতে হবে টিউটোরিয়ালে। 10টার সময় আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় বাড়িতে। 2 ঘন্টার জন্য বাড়ি ফেরা যায় না, সময়টা কোথাও কাটাতে হবে। হঠাৎ মনে পড়ে গেল খুব কাছেই অম্বরের বাড়ি। ওর বাড়ির দিকে হাঁটা দিলাম। অম্বরের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ও মানুষকে আপন করে নিতে পারে। আমার সঙ্গে ওর বন্ধুত্বের সেতু তৈরি হতে বেশি সময় নেয়নি। সাধারণত পরিণত বয়সে চট করে বন্ধুত্ব হয় না। পরিচিত যে কেউই হতে পারে, কিন্তু অম্বরের ক্ষেত্রে এটা ব্যতিক্রম বলা যায়। পরস্পরকে আমরা সত্যিই বন্ধু হিসেবে গ্রহণ করেছি। অন্য এক বন্ধুর মারফত ওর সঙ্গে পরিচয় হয়েছিল পার্ক স্ট্রিটের একটি পানশালায়। প্রতিদিন সন্ধ্যার পরে যে যার কাজকর্ম সেরে জনাডেক বন্ধু ও পরিচিত ব্যক্তি মিলিত হই ওই পানশালায়। পান করতে করতে শুধুই খোশ গল্প হয় না সেখানে। হঠাৎ হঠাৎ এমন এমন প্রসঙ্গ এসে পড়ে, সাধারণত যা মদের টেবিলে একেবারেই বেমানান। বিদেশি সাহিত্য থেকে শুরু করে নাট্যচিন্তা, আর্ট ফিল্ম, নিধুবাবুর টপ্পার 2-1টি কলি ঢুকে পড়ে সকলের অজান্তে। ঠিক সময়ে পানশালায় উপস্থিত না হতে পারলে পাছে কিছু হারাবার সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখে সকলেই সময়ের ব্যাপারে একটু খুবই সতর্ক। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম অম্বরের বাড়িতে। অম্বরের বাড়িতে ইতিপূর্বে কয়েকবার সন্ধ্যাকালীন আড্ডায় মিলিত হয়েছি। সাত সকালে ওর বাড়িতেই প্রথম এলাম। ডোরবেল টিপতেই অম্বর নিজেই দরজা খুলল। আমাকে দেখে মুহূর্তের মধ্যে মুখমণ্ডল খুশির আলোয় জ্যোতির্ময় হয়ে উঠল। বিস্ময় এবং উচ্ছ্বাসে একাকার হয়েও আমাকে জড়িয়ে ধরল। পর মুহূর্তেই হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ভেতরে। একটা সোফায় আমাকে বসিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার শ্যামল? দারুণ সারপ্রাইজ আজ আমার জন্য অপেক্ষা করছিল। ওকে জানালাম আগমনের কারণ। মাত্র 1.5 ঘন্টা থাকবো শুনে ওর মুখের আলো একটু ম্লান হলো, অবশ্য মুহূর্তের জন্য। জিজ্ঞেস করলো, কি খাবে বল? নিশ্চয়ই ব্রেকফাস্ট করে আসিসনি। আমি বললাম, তুমি ব্যস্ত হও না, আমি ব্রেকফাস্ট করেই এসেছি। ও বলল, তা বললে হয় নাকি? টোস্টারে ডিম সিদ্ধ করি, আমিও খাবো। আমার আপত্তি অগ্রাহ্য করে ও টোস্টারে স্লাইস পাউরুটি ভরে দিল। হট প্লেটে জল বসিয়ে ডিম ছেড়ে দিল। চট করে পাশের ঘরে গিয়েই ফিরে এলো, হাতে একটা রামের বোতল। আমাকে কিছু জিজ্ঞেস না করেই 2টো কাচের গ্লাসে রাম ঢেলে একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও নাও, শুরু করো, আমি রুটিতে মাখন ডিমগুলো ছাড়িয়ে বসছি। আমি মদ আপত্তি জানিয়ে বললাম, সাত সকালে মদ্যপানের কি দরকার? টোস্টই তো যথেষ্ট ছিল। সেন্টার টেবিলে গ্লাস 2টো রেখেও বলল, সকাল থেকে আমার 2টো হয়ে গেছে, একটা কোমরে বসে আর একটা দাড়ি কাটতে কাটতে। মদ্যপানের ব্যাপারে আবার আমার কোনো সময় নেই। ও ব্যস্ত হয়ে পড়ল ব্রেকফাস্ট রেডি করতে। আমি লক্ষ্য করলাম ঘরের আসবাবপত্রের কোনো ছিঁড়িচ্ছাদ নেই। এক কোনায় 2টো পুরনো সোফার সামনে একটা সেন্টার টেবিল, ঘরের মাঝখানে একটা খাবার টেবিল, চারপাশে গোটা কয়েক চেয়ার, জানালায় রাখা জলের কুজো, সোফার উল্টো দিকে কোণে মেঝেয় রাখা টোস্টার আর হট প্লেট। একটা দেওয়াল আলমারির কাচের পাল্লা 2টো খোলা, একটা পাল্লার 3টে কাচের মধ্যে একটা ভাঙা। আলমারিতে ঘিয়ের শিশি, জেলি, মাখন, কয়েকটা কাচের গ্লাস, কাপ, ডিশ ইত্যাদি বিক্ষিপ্তভাবে রাখা। আমি রামের গ্লাসে একটা চুমুক দিয়ে সিগারেট ধরালাম। অম্বর রুটিতে মাখন লাগিয়ে ডিমের খোসা ছাড়াচ্ছে। খোসা ছাড়াতে ছাড়াতে বলল, রাতে অন্তত 2বার উঠতে হয় প্রাকৃতিক তাড়নায়। বাথরুম থেকে বেরিয়ে ঝটপট এক প্যাক মেরে দিয়ে শুয়ে পড়ি। যদি কখনো 3বার উঠতে হয় তাহলে 3 ব্যাগ চেপে যায়। আমি বললাম, এটা খুব বাজে অভ্যাস, তুমি এতটা এডিকশন চেক করার চেষ্টা করো।
অম্বর প্লেটে করে টোস্ট আর ডিম সিদ্ধ এনে টেবিলে রাখলো। গ্লাসে একটা চুমুক দিয়ে বলল, এ জীবনে আর সেটা সম্ভব নয়। মদ আমাকে নিরন্তর খেয়ে চলছে। নাও নাও, গরম গরম টোস্ট আর ডিম খেয়ে নাও। আমি জিজ্ঞেস করলাম, তোমার বউ আর মেয়েকে দেখছি না, ওরা কোথায়? অম্বর বলল, আমার পরিবারের 3 জন 3টি গ্রহ, যে যার নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলছে। সশব্দে আবার হেসে বলল, উপরে আছে, শিলা এখন মাকে রান্নার জোগাড় দিচ্ছে, আর মেয়ে টিভির সামনে নিজেকে সঁপে দিয়েছে। একটা অস্বাভাবিক ভিত্তিহীন সম্পর্কের আভাস পেলাম আমি। অম্বরের মতন দিলখোলা হাসি খুশি পরিণত একজন ব্যক্তির ভেতরে কোথায় যেন সূক্ষ্ম খুঁজের একটা স্পর্শ রয়েছে। আমি বললাম, তোমাদের এত বড় বাড়িতে সবাই উপরে, আর তুমি একটি নিচের তলায় একা একা? অম্বর আমাকে কথা শেষ করতে দিল না। বলল, স্বেচ্ছা নির্বাসন বলতে পারো। সকলের সঙ্গে থেকেও আমি একা। উপরে দাদা বৌদি, মা, ছোট ভাই, বউ, মেয়ে, মোটামুটি একটা আলাদা পরিবার। একমাত্র মা ছাড়া কারোর সঙ্গেই আমার বিশেষ কথা হয় না। প্রতিদিন দুবেলা মাই আমাকে খেতে দেয়। সংসার খরচের টাকাটা অবশ্য শিলাই দেয় মাসকাবারে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অম্বরের বুক ঠেলে। আমি বিষণ্ণ বোধ করলাম। অম্বর বলল, 25 বছর আগে একটা কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়ে আমার জীবন কলঙ্কিত হয়। সেই কলঙ্কের কালি আজীবন আমাকে কুলসিত করে চলছে, আর আমিও নিরন্তর সেই কালি ধৌত করার চেষ্টা করে আসছি মদের প্রলেপ দিয়ে। সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা হবার আগে দুপুর 1:30টার সময় আমি লাঞ্চ করতে বেরোই। লাঞ্চ করি 3টায়, তার আগে 5 প্যাক ড্রিঙ্ক করি। 3:30টায় অফিসে ফিরে 2 ঘন্টা কাজ করি। 5:30টায় অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হবার আগে অন্তত 3 ব্যাগ পেটে চলে যায়। তারপর তোমাদের সঙ্গে বসে 4-5টা হয়ে যায়। রাতে বাড়ি ফিরে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ চলতেই থাকে। রাতে যতবার উঠবো ততবার 1 প্যাক করে মেরে দিই। সকালে ঘুম থেকে উঠে একটা ঢেলে কোমোটে গিয়ে বসি। তারপর দাড়ি কাটতে কাটতে একটা, কাগজে চোখ বুলাতে বোলাতে একটা, স্নান সেরে তৈরি হতে হতে আরও একটা। এরপর খেয়ে দিয়ে অফিস। অফিস টেবিলের ড্রয়ারে একটা বোতল রাখাই থাকে। হঠাৎ ইচ্ছে হলে একটা কোল্ড ড্রিঙ্ক আনিয়ে একটু ঢেলে নিই। মোটামুটি প্রায় 24 ঘন্টাই কালি খোবার কাজে মদকে ব্যবহার করে যাচ্ছি। কথা শেষ করে ম্লান হাসলো অম্বর। আতঙ্কিত উদ্বেগে আমার মন ভারাক্রান্ত হলো। অম্বর বলল, কালিটা বড্ড গাঢ়। মাঝখান থেকে মদ আমার শরীরটাকে দ্রুত চিতার দিকে টেনে নিয়ে চলছে। আমি বললাম, সব বুঝেও তুমি আত্মাহুতি দিচ্ছ কেন? ও বলল, একটা তুষার চিতার জন্য, যেখানে পোড়ার পর শরীরটা হিম শীতল হয়ে যাবে, শান্ত হব, শান্তি পাবো। আমি বললাম, বুঝলাম না। ও বলল, আমার জীবনটা 25 বছর আগেই থেমে গিয়েছে, আর টানতে পারছি না। বাঁচার স্বাদ নেই এতটুকু। একমাত্র তোমাদের উপস্থিতি আর সঙ্গের জন্যই বেকুল হই। আমার ভেতরটা হু হু করে উঠল। চোখের সামনে ভেসে উঠল অম্বরের সেদিন বিদায় নেবার আগে আমাদের কথা ফুরিয়ে গেল। 10 দিন নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে গেল অম্বর। ভলকে ভলকে লিভার পচা রক্তবমি করেও বেঁচে গেল ও। নার্সিংহোমে গিয়ে তাকাতে পারিনি ওর মৎস্য নির্বাসিত একটা মানুষের ক্ষীণ দুটি চোখ হাতছানি দিয়ে মৃত্যুকে ডাকছে যেন। ডাক্তার অম্বরকে সাফ জানিয়ে দিয়েছে, চিরতরে মদ বন্ধ না করলে 3 মাসের বেশি বাঁচবে না। কিন্তু অম্বর তার উল্টো পথ ধরে হাঁটতে লাগলো। লাগাতার মদ্যপান করতে করতে 1 মাসের মধ্যে নিজের চিতা সাজাবার ব্যবস্থা করে দিল। আমরা ওর বন্ধু এবং পরিচিতরা কেওড়াতলায় যাবার আগে মিলিত হলাম এর বাড়িতে। অম্বরের মা ওর মাথার কাছে বসে আছড়াচ্ছেন আর বুক ভাসাচ্ছেন চোখের জলে। বাড়ির আর সকলকে দেখে মনে হলো এরা এবারের লোক নয়। পাড়ার কেউ অসুস্থ হলে যেমন দেখতে যায়, এদের দেখেও ঠিক সেরকমটাই মনে হলো। সবচেয়ে আশ্চর্য হলো অম্বরের বউ আর মেয়েকে দেখে। চোখ একেবারে খটখটে শুকনো, হেসে হেসে সকলের সঙ্গে কথা বলছে। ওর বৌদি সজল চোখে শাশুড়িকে সামলাবার চেষ্টা করছে। শ্মশান থেকে ফেরার 2 দিন পরে ডাকযোগে খামবন্ধ একটা চিঠি আসে আমার অফিসের ঠিকানায়। খামের বাদিকে পরিষ্কার হস্তাক্ষরে লেখা, অম্বর সান্যাল, শান্তিপাড়াবার পরলোক। চিঠিটা পেয়ে চোখ ফেটে জল আসছিল। ঝাপসা চোখের সামনে খুলে ধরলাম অম্বরের সুদীর্ঘ পত্র। অম্বর লিখেছে, প্রিয় শ্যামল, আমার মৃত্যুর দিন প্রায় ঠিকঠাক হয়ে এসেছে। এই চিঠি লিখে খাম বন্ধ করে টিকিট লাগিয়ে অফিসের বেয়ারার কাছে দিয়ে যাব। আমার মৃত্যুর পরের দিন খামটা পোস্টে দেবার
নির্দেশ পালন করবে বেয়ারাটা। তুমি যখনই চিঠি পাবে তখন আমি সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছি। আমার জীবনের কেলেঙ্কারির আভাস দিয়েছিলাম না তোমাকে? সেই কেলেঙ্কারি এবং তার পরিণতির কথা তোমাকে জানাই। 25 বছর আগে আমি 27 বছরের এক বিবাহিত যুবক। 2 বছর বিবাহিত জীবন কেটে গিয়েছিল। শিলা তখন অন্তঃসত্ত্বা। পেটে 8 মাসের বাচ্চা নিয়ে ও তখন বাপের বাড়িতে। নিচের তলায় বড় ড্রয়িং আর মাঝারি বেডরুম তখন শিলা আর আমার দখলে ছিল। উপরতলার ঘরগুলো বরাবর আকারে ছোট, সংখ্যায় বেশি। উপরে 4টে বেডরুমের একটিতে দাদা বৌদি বাচ্চা, একটিতে আমার ছোট ভাই ভাস্কর। বাবা তখন বেঁচে। বাবা মায়ের একটা ঘর, আরেকটা ঘরের কেউ দাবিদার ছিল না, প্রয়োজনে যে কেউ ব্যবহার করতে পারত। রান্নাঘর বাথরুম একটা করিডোরের শেষ প্রান্তে। শিলা বাপের বাড়ি যাওয়ার পর পুরো নিচের তলাটা আমায় যেন হাঁ করে গিলতে আসে। তখন কালে ভদ্রে মদ্যপান করতাম। শিলার অবর্তমানে সপ্তাহে 2-1 দিন পান করতাম। অফিস বেরোবার আগে একবার উপরে যেতাম খেতে। মা এবং বৌদি দুজন দুপাশে থেকে আমার খাওয়ার পরিচর্যা করত। সংসারে বরাবরই আমার রোজগার ছিল বেশি। মায়ের হাতে তখন সংসার খরচের জন্য পর্যাপ্ত টাকা আমিই দিতাম। আমার ব্যাপারে তখন সকলেরই একটু নেক নজর ছিল। রাতে খাবার বেড়ে বৌদি আমাকে ডাক দিত। এক রবিবার ছুটির দিনে বেলা 10টা নাগাদ ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছি। হঠাৎ একটি অষ্টাদশী এক হাতে ফুলঝাড়, অন্য হাতে নেতা বালতি নিয়ে ঘরে ঢুকলো। বুঝতে অসুবিধা হলো না, কাজের ঝি। মেয়েটিকে আগে কোনোদিনও দেখিনি। মেয়েটির শরীরে আমার চোখ আটকে গেল। এমন ঠাসা ঠাসা যৌবন, মুহূর্তে চোখ ধাঁধিয়ে দেয়। কালোর উপর সুশ্রী মুখ, খোপা দেখে বোঝা যায় চুল ছেড়ে দিলে পাছা ছাড়িয়ে যাবে। অনম্র বুক দুটি তার নিতম্বের বক্রতা ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছে। মেয়েটি লাজুক হেসে বলল, দাদা আপনি একটু পাশের ঘরে যান, আমি ঘরটা পরিষ্কার করব। আমার মাথায় তখন পোকা কিলবিল করছে। কোনো নিয়ন্ত্রণ ছিল না নিজের মধ্যে। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, পাশের ঘরে গেলে তোমাকে দেখব কি করে? এত রূপ যৌবন তুমি কোথায় পেলে? তোমাকে দেখে তো চোখ ফেরাতে পারছি না। কোনো কথা না বলে মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। আমি জিজ্ঞেস করলাম, তোমাকে তো কোনোদিন দেখিনি, তুমি কি এ বাড়িতে নতুন ঢুকেছ? মেয়েটি বলল, হ্যাঁ 2 দিন হলো। মা 1 মাসের জন্যই তীর্থ করতে গেছে, বদলিতে আমি কাজ করব। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দিল, এই পারুল। আমি এগিয়ে গিয়ে ওর হাত থেকে ঝাড় আর বালতিটা নিয়ে মেঝেয় রাখলাম। তারপরেই সোজা ওর বুকে হাত দিলাম। ও একটু বাধা দেবার চেষ্টা করলো মাত্র। আমি সজোরে ওকে বুকে চেপে পিষে ফেললাম আমার শরীরের সঙ্গে। মুখ নামিয়ে চুমু খেলাম ওর ঠোঁটে। হঠাৎ খেয়াল হলো দরজাটা হাট করে খোলা। দরজাটা বন্ধ করে ফিরে এলাম ওর কাছে। জড়িয়ে ধরে পাশের ঘরে গিয়ে আমাদের বিছানায় শুইয়ে দিলাম ওকে, আর মিলিত হলাম ওর সঙ্গে। সমস্ত ব্যাপারটাই ঘটলো একটা ঘোরের মধ্যে। বুঝতে পারলাম পারুল দারুণ তৃপ্ত। ও আমাকে জড়িয়ে রাখলো দুবাহুর বন্ধনে। সেদিন দুপুরেই ও লুকিয়ে এলো আমার ঘরে। বাড়ি যাবার নাম করে নিচে এসে পড়ে আমার ঘরে। আমার শোবার ঘরে দুজনে নগ্ন হয়ে সঙ্গমে মিলিত হলাম। আর যৌন ক্ষুধায় দুজনেই পাগল পাগল অবস্থা। ও রাতেও আসতে চাইল। আমি সাহস দিলাম ওকে। যৌনতারণায় আমরা কেউ কারোর সঙ্গে বিশেষ কথা বলিনি। খুব মনোযোগ ছিল, বারবার একই খেলায় মেতে উঠেছিলাম আমরা। রাতে নিঃসারে ও এলো আমার ঘরে। প্রথম লক্ষ্য করে দেখলাম ওর সিঁথিতে বাসি সিঁদুরের আভাস। জিজ্ঞেস করলাম, কতদিন বিয়ে হয়েছে তোমার? ও বলল, 2 বছর। বর নেয় না, মার কাছেই থাকি। জিজ্ঞেস করলাম, কেন? তোমার এত ভালো চেহারা। ও বলল, খেতে দিতে পারে না, 6 মাস রেখেছিল, তারপর পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম, ছেলেপুলে হয়নি? বলল, একটা ছেলে হয়েছিল, মোরা। আর বিশেষ কিছু বলার বা জানার ছিল না। দুজনে দুজনকে নগ্ন করে স্বাধীন সঙ্গমে মিলিত হলাম। সারা রাতে কতবার মিলিত হয়েছিলাম হিসাব ছিল না। কাক ভরে নিঃশব্দে দরজা খুলে বিদায় দিলাম ওকে। টানা 1 মাস পারুল আমার শয্যা সঙ্গিনী ছিল। রবিবার ও ছুটির দিন সকাল থেকেই শুরু হয়ে যেত সঙ্গম লীলা। বিছানায় শিলার অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছিল পারুল। যে যৌন সুখ আমি পারুলের কাছে পেয়েছিলাম শিলার তুলনায় তা আশাতিরিক্ত। কিন্তু তখনও জানতাম না আমার জীবনে পারুলই শেষ নারী।
তীর্থ সেরে ফিরে এসে পারুলের মা কাজে যোগ দিল। পারুলের অভাবে আমার পাগল পাগল অবস্থা। দীর্ঘ রাত কাটতে চায় না কিছুতেই। সেই সময় শিলা এক কন্যা সন্তানের জন্ম দিল। আরও 2 মাস পরে বাচ্চা নিয়ে ফিরে এলো শিলা। এক রবিবার সকালে কাগজে চোখ বোলাচ্ছি, পাশে শিলা মেয়েকে স্তন্যপান করাচ্ছে। হঠাৎ মা আর পারুলের মা আর পারুল 3 জন ঘরে হাজির। সঙ্গে সঙ্গে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো। বিপদের একটা গন্ধ পেলাম। উদ্বেগে সারা শরীর টান টান। প্রথমে কথা বলল মা, বৌমা তুমি মেয়েকে নিয়ে উপরে যাও, ওমুর সঙ্গে আমার একটু কথা আছে। শিলা আমার দিকে একবার তাকালো। গন্ডগোলের আজ মুহূর্তে জানান দিল ওকে। ও দৃঢ়তার সঙ্গে বলল, যা বলার আমার সামনেই বলুন না। একটা কেলেঙ্কারির গন্ধ পাচ্ছি, আমি জানতে চাই কি হয়েছে। মা তাকালো পারুলের মায়ের দিকে। তুমি বলো পারুলের মা, ও কথা মুখে আনতে আমার ঘেন্না হচ্ছে। পারুলের মা পারুলকে দেখিয়ে বলল, ওর পেট হয়েছে, মেজদাবাবু ওর পেট করে দিয়েছে, আমি এর বিচার চাই। ঘাড় থেকে আমার মাথাটা নেমে যেতে চাইছে। শিলা কোনো কথা না বলে মেয়েকে নিয়ে উপরে চলে গেল। আমার কি বলা উচিত বুঝে পেলাম না। রোগের দুপাশ দপদপ করতে লাগলো। মা বলল, পারুলের মা এ নিয়ে পাড়া মাথায় করবে, মান সম্মান নিয়ে আর থাকা যাবে না, যা ব্যবস্থা করার কর, গলার দড়ি আমার জুটে যাবে না হলে। হন হন করে বেরিয়ে গেল মা। পারুল কথা বলল, মা তোমাকে তো বলেছি দাদাবাবুর কোনো দোষ না। ঝাঁঝিয়ে উঠল পারুলের মা, তুই চুপ করবি? এসব ভদ্রলোকেদের আমার জানা আছে, আমি এর বিচার চাই। আমার ঘর ঘরে গলা, কি চাই বলো? পারুলের মা বলল, ইচ্ছে হলে জীবন ভর রেখে দাও, তোমার মেয়ে মানুষ হয়ে থাক, বাচ্চাকে মেনে নাও, নইলে খেলাস করিয়ে দাও, আর 10,000 টাকা। এক বন্ধুর নার্সিংহোমে চিঠি লিখে আর 10,000 টাকা দিয়ে ওদের বিদায় দিলাম। যাবার আগে পারুল কিছু বলতে যাচ্ছিল, ওর মা সে সুযোগ না দিয়ে ওকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। এরপর আমার মানসিক অবস্থা আন্দাজ করতে পারো। সারাদিন ঘরে বসে রইলাম, স্নান খাওয়া দাওয়া কিছুই হলো না। কেউ আমার কাছে এলো না, কেউ আমাকে ডাকলোও না। সন্ধ্যার পরিয়ে বেরিয়ে 1 বোতল মদ কিনে আনলাম। যতক্ষণ জ্ঞান ছিল মদ গিলেছি। শিলা আর আমার কাছে আসেনি, মেয়েকে নিয়ে উপরেই থেকে গেল। পরদিন পাথর বোড়া মাথা নিয়ে চৈতন্য এলো অনেক বেলায়। মা দেখা করতে এলো আমার সঙ্গে। আমি মার দিকে তাকাতে পারলাম না। নিঃশব্দে মা চোখের জল মুছে গেল অনেকক্ষণ। অবশেষে কোনো রকমে বলল, বৌমা আর তোর সঙ্গে থাকবে না, পারলে তুই নিজেকে স্বাভাবিক করে নে। অদৃষ্ট, অবশ্যই অদৃষ্ট। মা বেরিয়ে গেল। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি বোধহয় স্বাভাবিক হতে পারিনি। শিলার সাহায্য, সমবেদনা ও সহযোগিতা পেলে হয়তো সেটা সম্ভব হতো। কিন্তু বদলা নেবার জন্য শিলা যা করলো সেটা ক্ষমার যোগ্য কিনা তা বিচার করার অধিকার অবশ্যই আমার ছিল না। ও প্রকাশ্যে আমার ছোট ভাই ভাস্করের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলো। প্রথম প্রথম বাচ্চাকে মায়ের কাছে রেখে ভাস্করের সঙ্গে বেরোতে শুরু করলো। সিনেমা, রেস্তোরাঁ, ভিক্টোরিয়ায় ঘুরে এসে ইচ্ছে করে আমাকে শোনাবার জন্য মায়ের কাছে গল্প করত। মা বিরক্ত হতো, কিন্তু শাসন করতো না। আমি মদে ডুবতে শুরু করলাম আরও। এরপর ভাস্কর সরাসরি জানিয়ে দিল যে সে বিয়ে করবে না। শিলার সঙ্গে প্রকাশ্যে এর শারীরিক সম্পর্ক স্থাপিত হলো। আমি নিজের ঘরে একা নিজের মতন থাকি। রাতে শিলা ভাইয়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে। শিলা আমাকে 7 পাক ঘুরে বিয়ে করেছিল। ও ভাস্করের বউ হয়ে গেল। বেশ কয়েক বছর পরে যখন ব্যাপারটা সকলের চোখে সয়ে গেল, তখন আমার সঙ্গে একটা দুটো করে কথা শুরু করলো। একটা অন্যায়ের জবাবে ও যে আরও একটা অন্যায় খোলাখুলিভাবে করে যাচ্ছিল সেটা বোধহয় তখন উপলব্ধি করতে পেরেছিল। একদিন রাতেও হঠাৎ আমার ঘরে এলো। মেয়ে তখন ঠাকুমার কাছে শুতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমি তখন নেশার ঘরে বেশ টালমাটাল। ও বলল, এখন থেকে মাঝে মাঝে আমি তোমার কাছে থাকবো। মেয়ে বড় হচ্ছে, তার চোখে আমাদের স্বাভাবিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকা উচিত। আমি কোনো জবাব না দিয়ে গ্লাসে মদ ঢাললাম। ও আমার বিছানায় শুয়ে পড়ল। আমি বিছানায় গেলাম না, সোফার উপর ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ও একবার এসে ডাকাডাকি করেছিল, আমি আমল দিইনি। এরপরে রাতেও আর কখনো আসেনি। পরবর্তীকালে মেয়েকে ভরসা করে একটি নতুন জীবনের সম্ভাবনা ছিল। কিন্তু মেয়ের বোধ বুদ্ধি হবার সঙ্গে সঙ্গে নিজের অপরাধ ঢাকার জন্য আমার বিরুদ্ধে কুৎসা করে মেয়ের মনকে কুলসিত করে দেয় শিলা।
আমার জীবনের শেষ আশা ভরসা তখনই বিলীন হয়ে গেল। তখন থেকেই বেঁচে থাকার সমস্ত আকর্ষণ হারিয়ে যায় আমার কাছে। আত্মহননের পথে 24 ঘন্টা মদে ডুবে থাকার সিদ্ধান্ত পাকা হয়ে যায়। আমার মৃত্যুতে বন্ধুরা কষ্ট পাবে ঠিকই, কিন্তু তাদের কষ্ট দিয়ে আমি শান্তির পথ খুঁজে নিতে চেয়েছি। তোমরা আমাকে ক্ষমা করো। ভালো থেকো। এটি তোমাদের মৃত অম্বর। গল্পটা এখানেই শেষ হচ্ছে। কেমন লেগেছে গল্পটি নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। নমস্কার।